হোসেন প্রিন্স যে ব্যাখ্যাটা দিলেন, অর্থাৎ আমরা একটা কম্পারিজন করছি, কারণ আমরাও তো আসলে এক ধরনের আশায় সমগ্র মানুষ, আপামর জনসাধারণই তো এক ধরনের তাদের কথা উদ্দীপিত হয়েছিল। তাদের মধ্যে যদিও এখন বিএনপির মধ্যেও সেই তরুণ প্রজন্ম আছে, কিন্তু আমরা আলোচনাটা ওই জায়গায় করছি কারণ তাদেরকে লিড করে যে দল মনে করছে আর কি, তারা দাবি করে আর কি সেই জায়গা থেকে। এবং এই আলোচনা কিন্তু রয়টার্স একটা প্রতিবেদন করেছে নেপালের এটি নিয়ে, এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই আলোচনা আছে। জনাব রুহিন হোসেন প্রিন্স যেটি বললেন যে অভ্যুত্থানের রেশ থাকতে থাকতে, অর্থাৎ ওখানে যেটি হলো যে 3 মাসের মধ্যে নির্বাচন একদম নিয়ম অনুযায়ী, আর আমরা এখানে তরুণ প্রজন্মের যারা, তারা আসলে পলিসি বনাম আইডেন্টিটি পলিটিক্সের একটা জায়গা, যেটি জনাব রুহিন হোসেন প্রিন্সও বলবার চেষ্টা করছিলেন, মানে সেই জায়গায় যাওয়া বা সেবা ভিত্তিক মধ্যপন্থার বাইরে গিয়ে উগ্র ডানপন্থার সাথে সংযুক্ত হওয়া, মানে কোনগুলোকে কারণ মনে করেন আপনি? দেখুন, এই বিশ্লেষণের একটি দিক তার দীর্ঘ বক্তব্যে এসছে, আমি অত ডিটেলসে যাব না। আমাদের এখানকার সাথে নেপালের সাথে মিলালে হবে না। আমাদের প্রেক্ষাপট, আমাদের যে সামাজিক রাজনৈতিক এগুলো সবই নেপালের চাইতে একটু ভিন্ন, এটা আগে আপনাকে মেনে নিতে হবে। আমাদের এখানকার যে রাজনৈতিক পটভূমি, নেপালের সামগ্রিক রাজনৈতিক পটভূমি এর সাথে তুলনার যোগ্য না, তুলনার যোগ্য। এখানে বাংলাদেশে দীর্ঘ ধরেন 5 দশক ধরে এখানে দ্বিদলীয় রাজনীতির একটা প্রবল যে প্রতিপত্তি, এটা আমরা দেখেছি। এর বাইরে কোনো কিছু কেউ কোনো কিছু করে খুব বেশি আমাদের অভিজ্ঞতা বলে যে সেটা নাই। আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে কেউই কখনো সুবিধাজনক কোনো অবস্থানে যেতে পারে নাই। যেতে হলে কোনো কিছু সংসদ, ইভেন পার্লামেন্টে একটি আসন পেতে হলে এই দুইটি দলের কোনো একটি দলের ছায়ায় গিয়ে তাদেরকে পেতে হয়েছে। সেটা প্রিন্স ভাইদেরও আমরা যতবারই আমরা দেখব যে সেই কিছুটা ভালো করেছে, তখন কিন্তু তাদেরকে কোনো না কোনো দলের সেভাবে নৌকার হয়ে বা সেভাবে কোনো না কোনোভাবে সাপোর্ট নিয়েই করতে হতো। সেই জন্য নেপালের সাথে আমাদের এখানকার প্রেক্ষাপট খুব বেশি মিলবে না। সেখানে জেনজিরা যে কথাটি বলেছেন, হ্যাঁ, এটা তো ইমিডিয়েট মানে অভ্যুত্থানের ঠিক পরপর যদি হয়, সে অভ্যুত্থানের যে ক্রেজটা, নেতাদের যে ক্রেজ কাজ করবে এবং সার্বিক যে এটার প্রভাবটা, সেটা যেরকম কাজ করবে, সেটা তো একটা সময়ে গিয়ে কিন্তু সেটা একটু মানে থেতিয়ে যায়। সেটাই বাংলাদেশের ক্ষেত্রে ধরতে পারেন হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, বাংলাদেশের কিন্তু জেনজিরা প্রথমে রাজনীতিতে এভাবে আসবেন, তারা আপনি যেমনটি বলছিলেন, নেপালের ওদের কিন্তু আগেই তাদের রাজনৈতিক একটা দিগদর্শনের জায়গাটা তারা স্পষ্ট করেছে। বাংলাদেশের জেনজিরা যারা খুব বেশি দিন আগের ঘটনা, হ্যাঁ, যারা বাংলাদেশে যারা এই লড়াইটা করেছে, তাদের কিন্তু এটা আকস্মিকভাবেই তারা এটার নেতৃত্বে, আন্দোলনের নেতৃত্বে আকস্মিকভাবে চলে এসেছে। তারা কিন্তু খুব বেশি যে পরিকল্পনা করে তারা রাজনীতি করবে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে বা সেরকম স্বপ্ন নিয়ে কিন্তু এই আন্দোলন, এটা একটা কোটাভিত্তিক আন্দোলনকে একটা পর্যায়ে এদের নিয়ন্ত্রণে অনেকটা চলে গেছে এবং সেটা আমরা মেনে নিয়েছি। কারণ ওই সময়টাতে যদি বিএনপি আন্দোলন করে বা জামাতে আন্দোলনের সাথে আছে, তাহলে এই আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখার কোনো অবস্থা তখন ছিল না। যে কারণে বিএনপি মহাসচিবকে স্পষ্ট করে উল্লেখ করতে হয়েছে যে আমরা কিন্তু এটার মধ্যে নাই, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা ছিলেন, নেপথ্যে তারা ছিলেন, কিন্তু থেকেও অস্বীকার করতে হয়েছে ওই সময়টাতে। কারণ বাংলাদেশের রাজনীতিতে এমন একটি তখনকার আওয়ামী প্রপাগান্ডা মেশিনারিজ এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে বিএনপি আন্দোলন ডাকলে এবং কোনো বড় কর্মসূচি দিলেই তাদের উপর ব্যাপকভাবে যে নিপীড়নের জায়গাটা, ধর পাকড়, গুম খুন এগুলো করে তাদেরকে দমিয়ে দেওয়া হতো। আর জামাতকে তো একেবারে নিশ্চিহ্ন করে ফেলার একটা চেষ্টা করেই কিন্তু তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত এগিয়েই দিয়েছে আওয়ামী লীগ। তো এই ধরনের একটি প্রেক্ষাপটে জেনজিদের যে তাৎক্ষণিকভাবে তারা রাজনীতি করবে, তারা ক্ষমতার রাজনীতিতে আসবে, এটা কিন্তু তখন আন্দোলনের সময় কিন্তু এটা কোনো স্পষ্ট জায়গা ছিল না। এবং তারা কিন্তু আপনি দেখবেন যে আন্দোলনের অনেক পরে এসে তারা এই রাজনৈতিক দল করেছে। এই জায়গাটাতে আপনি যদি ফলাফলের কথা বলেন, নেপালের সাথে মিলান, এটা কিন্তু হুবহু বাংলাদেশের সাথে মিলানো যাবে। ভাই, আমি যে জায়গাটা আসলে আপনার কথা থেকেই আসি, আপনি বলছিলেন যে 3 আগস্টের কথা যদি আপনি চিন্তা করি, শহীদ মিনারের কথা বা 5 আগস্টের কথা যদি আপনি চিন্তা করেন, তখন অপরাপর যে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যারা,
তারাও কিন্তু আপনি বলছিলেন যে সাহস করে কিন্তু সেই কথাটা বলতে বলা- পারে। তার মানে কি যে মানুষের সামনে কিন্তু তারাই তখন মূল শক্তি ছিল। আমি কথা বলতে যাচ্ছি যে সেই শক্তিটা, যেটি প্রিন্স ভাইয়া বলছিলেন, যে ওই মুহূর্তে যদি আমরা 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে পারতাম, আকাঙ্ক্ষার জায়গা তখন যেটা, আমি এখনো যদি আপনি ঢাকা শহরের দেয়ালে দেয়ালে যদি দেখেন মাওলানা ভাসানের সেই বিখ্যাত উক্তি যে ধর্ম আর রাজনীতিকে মিলাইতে যায় না, তখন আসলে কৃষ্ণচূড়ার নাম দেবে কি ফাতেমাচূড়া, এবং ওই যে একজন ভিআইপির জন্য সকল রাস্তা বন্ধ হয়ে যেতে পারে না, এখনো আমি দেখি সেই। তার মানে মানুষ তো ওইগুলোকে আসলে তখন কিন্তু ওইগুলোকেই গ্রহণ করেছে। কিন্তু আপনার এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন বলবেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে, বাংলাদেশের 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। এটা রিয়েলিটি, এই রিয়েলিটি মেনেই আপনাকে কথা বলতে হবে। কারণ নেপালের কিন্তু বাংলাদেশের মতো এভাবে সমস্ত প্রশাসনকে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এভাবে ধ্বংস করে দেওয়া হয় নাই। ওখানকার সাথে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা, আপনি আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো আপনি একটি নির্বাচন করতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনী বলতে বাংলাদেশে কিছু ছিল না, একেবারে একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল পুলিশ বাহিনীকে। আপনি অন্যান্য জায়গায় এই সমস্যাগুলো পুনরুদ্ধার করা গেছে না, সেটা যে খুব বেশি গেছে তা না, এটা সম্ভব না। আসলে 18 বছর 16 বছরের এটা 1.5 বছরেই সম্ভব ছিল, কারণ এটা তো আমরা চাইলেই আপনি রাতারাতি সব নিয়োগ দিতে পারেন না। একটা সিস্টেম করে করে একটা ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ার অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো পেরিয়ে আপনার 6 মাস তো শুধু প্রতি বিপ্লব ঠেকাতেই ইউনূস সরকার ব্যস্ত ছিল। বিভিন্ন ইস্যুতে নির্বাচনের মধ্য দিয়ে যে আমরা গণতান্ত্রিক ধারায় যাব, সেটা কি পরিষ্কার ছিল অন্তর্বর্তী সরকারের সময়? মানে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে মনে হয় শেষ দিন পর্যন্ত আমরা আলোচনা করেছি সেটা অনেকের মধ্যে সংশয় সন্দেহ ছিল। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার বিশ্বাসের জায়গা ছিল যে এটা পারবে, কিন্তু অনেকের মধ্যে সন্দেহ সংশয় ছিল। কিন্তু আমরা তো দেখলাম শেষ পর্যন্ত একটা ভালো নির্বাচন থাকলেই তো ভালো, 5 বছর আমাদেরকে সরকার এগুলো কিছু অতি উৎসাহী করেছে, এটা বিক্ষিপ্তভাবে করেছে। এটা যে কোনো রকম যে একেবারে সরকারেরই কেউ এজেন্ডা নিয়ে এ ধরনের প্রচারণায় নেমেছে, আমি অন্তত সেভাবে লক্ষ্য করিনি। এটা কোনো কোনো যারা সুবিধাভোগী ওই সময়টাতে, যারা এই যে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলোর বাইরে কিছু শক্তি থাকে, তারা এই ধরনের সরকার থাকলে, দুর্বল সরকার থাকলে তাদের একটু বেশি সুবিধা হয়। এই জাতীয় কর্নার থেকে এই জাতীয় কথাবার্তা বিভিন্ন সময় বাজারে ছাড়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু সেভাবে গৃহীত হয় না।